সুস্বাগতম সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের আমার আজকের দিন ইউটিউবে স্বাগত জানাচ্ছি। যুদ্ধ কি অনিবার্য? যেভাবে অস্ত্র সমাবেশ হচ্ছে, রাফায়েল পর্যন্ত এনে রাখা হয়েছে, তারপর এয়ারডোম থেকে আরম্ভ করে সব কিছুই, আর ঘন ঘন পাকিস্তানের শাসকের লোকেরা ইউনূসের সঙ্গে এসে দেখা করছে। এই যুদ্ধটার জন্যে কে ইনভাইট করছে? যুদ্ধটা ইনভাইট করছেটা কে? এটাই নিয়েই এখন প্রশ্ন। ইতিমধ্যে আবার তারিফ যুদ্ধ, অর্থাৎ আর্থিক আমার এলাকার মাল বেচতে হলে এত আমাকে কমিশন দিতে হবে, ওই আর ট্যাক্স দিতে হবে। মনে পড়ছে যে 2007, 2008 আপনাদের স্মরণে আছে কিনা, অনেকেরই থাকতে পারে, যে আমেরিকায় রিসেশন হয়েছিল। সমস্ত ব্যাংক থেকে কোনো ব্যাংকে টাকা ছিল না। একটা ভয়ঙ্কর মন্দা শুরু হয়ে গেল। যে আসলে ওখানে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট বিজনেস, আমরা যেকে বলি পাঁচতারার ছতারার সমস্ত বাড়ি বানিয়ে ফ্ল্যাট বিক্রি করে না, যেটা এখন ভারতেও খুব চালু হয়ে গেছে। তা এইটার পিছনে ব্যাংকের টাকা খাটে। ব্যাংক টাকা দেয়, বাড়ি হওয়ার পরে এবার এক একটা করে ফ্ল্যাট বিক্রি হচ্ছে, ব্যাংকে টাকা জমা করছে, ব্যাংক সুদটাও পাচ্ছে, একটু লাভ পাচ্ছে এর থেকে, ব্যাংকটা আবার ফুলে ফেঁপে উঠছে। এটা হচ্ছে ব্যাংকের ব্যবসা। এইবার দেখা গেল যে বিক্রি হচ্ছে না। রিয়েল এস্টেট বিক্রি না হলে ব্যাংক ক্লাবস করে যাবে, তাই হলো, ব্যাংক ক্লাবস করে গেল। তো ব্যাংক ক্লাবস করে গেলে তো সরকারের লেনদেনও বন্ধ হয়ে গেল, যেটা ঠিক আজকে বাংলাদেশে ঘটছে। একদম সেই রিসেশনের অবস্থায় বাংলাদেশ এসছে। বাংলাদেশের ব্যাংকে টাকা নেই, যা টাকা আসছে সঙ্গে সঙ্গে সেটা শুষে নেওয়ার মতো হয়ে যাচ্ছে, যা প্রয়োজন তার থেকে কম টাকা আসছে। তার ফলে কি হচ্ছে, সরকারি প্রকল্পগুলো সব মার খাচ্ছে, কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে পারছে না। সরকারি প্রকল্প টাকা না দিলে কী করে চলবে? আর ফলে চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রেই একটা চাকরি যারা করছেন তারা বেতন পাবেন কিনা সন্দেহ আছে। জিনিসপত্রের আমদানি রপ্তানি মার খাবে। টাকা পয়সা না থাকলে আমদানি রপ্তানি হবে কি করে? তা এরকম একটা রিসেশন কিন্তু বাংলাদেশে চলছে। এই রিসেশন শুধু বাংলাদেশে চলছে না, পাকিস্তানে চলছে। এটা এখন মায়ানমার ইত্যাদি জায়গায়ও যে হারে যুদ্ধ হয়েছে, তাতে সেসব জায়গায়ও আর্থিক অনটন সব জায়গায় কিন্তু প্রবলভাবে চারপাশে। এখন পর্যন্ত টিকে আছে চীন একদিকে ভারতবর্ষ। এছাড়া আর প্রায় সবই অর্থনৈতিকভাবে অচলের খাতায়। ইভেন চীন, জাপান জার্মান পর্যন্ত, চীন নয়, জাপান জার্মান পর্যন্ত এই আর্থিক যে লেনদেন বা পয়সা কড়ির দিক থেকে তারাও বেশ অনেকটা লেনদেনের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। অর্থাৎ সারা পৃথিবীতে আবার একটা রিসেশনের আবহাওয়া। আর এর আরেকটা লক্ষণ হচ্ছে এই যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প প্রচুর টাকা পয়সা ব্যয় করে ক্ষমতায় এসছে, এইবার সে দেখছে যে এই টাকা তোলা যাচ্ছে না।
সেই জন্যে মানে তার ওখানেও একটা মন্দা, মানে ব্যবসা বাণিজ্যে কোনো দেখা যাচ্ছে না, পজিটিভ কিছু দেখা যাচ্ছে না। ফলে আর একটা রিসিশন আসতে পারে এই ভয়ে সে কী করলো, এবার সব জায়গায় বলল যে আমার এখানে রপ্তানি করতে গেলে আমাকে ট্যাক্স দিতে হবে। অনেকে আগে ট্যাক্স ছাড়াই রপ্তানি করতো, মানে আমাদের ভারতেরই অনেক মাল সেখানে বেচা কেনা হতো, কিন্তু কোনো ট্যাক্স দিতে হতো না। এইবার সে বলল না, যে রেসিপ্রোকাল তারিফ, তুমি আমার কাছ থেকে, তোমার কাছে মাল আমার গেলে যা টাকা তুমি ট্যাক্স নাও, আমার এখানে বেচলে সেই টাকা ট্যাক্স দিতে হবে। এটা একটা সরল কথা বললো, কিন্তু এখানে কিন্তু থেমে থাকলো না, সে এবার লিস্ট বানিয়ে ফেললো। 90টা দেশের লিস্ট বানিয়ে ফেললে সে বলে দিল কাকে, তার মধ্যে 50টা দেশের বাড়িয়ে দিল, 2-1টা জায়গায় কমেছে। যেমন ভারতের 10% ছিল, সেটা 26 হয়ে গেল। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, তার ঘাড়ে 37% না 34%, 37 শুনছি, 37 হোক আর 34 হোক, চাপিয়ে দিল। অর্থাৎ ভারতে, বাংলাদেশে তো একটাই জিনিস বিক্রি হয় বাইরের, সেটা হচ্ছে পোশাক। ছোট দেশ হলেও তাদের পোশাক এত সমৃদ্ধ ছিল, এবং পোশাকের দ্বারা তারা পৃথিবীতে 1 নম্বরে ছিল। বাংলাদেশ এত সমৃদ্ধ ছিল, ভারতের মতো এত বড় দেশ, এত লোকজন খাটিয়েও তারা বাংলাদেশকে হটাতে পারেনি। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের 1 নম্বর চাহিদা, তার 2 নম্বরে হচ্ছে আমরা, তারপরে আছে ফিলিপিন্স এই দিকটা, ভিয়েতনামটাও এই দিকের, ভিয়েতনামেরও পোশাকের খুব ভালো মার্কেট আছে। তো সব মিলিয়ে কি হলো, সে দেখলো যে আমি এই ট্যারিফ লাগিয়ে, আমি ট্যাক্স বাড়িয়ে আমি একটা সাংঘাতিক লাভ করব। অর্থাৎ তার যে ব্যয়টা হয়েছে, সে এখন আমাদের ঘাট দিয়ে তুলতে চাইছে। ভারত বিতর্ক করতে যায়নি, ঝামেলা করতে যায়নি। ভারত হিসাব করে নিচ্ছে যে ঠিক আছে, যেটাই বেশি ট্যারিফ সেটা পাঠালাম না, যেটা কম আছে সেটা পাঠালাম। মানে ধীরে ধীরে ড্রাই করে দেওয়ার চেষ্টা করছে আমেরিকাকে, যে আমরা মাল পাঠাবো না। মুখেও বলছে না, ঝগড়া করতে যাচ্ছে না। কিন্তু চীন ঝগড়া করে ফেলেছে। চীন যেই তার উপর 34% চাপিয়েছে, সে বলছে যে আমরাও তোমাদের ঘাড়ে 34 চাপালাম। তখন ট্রাম্প বলছে তবে রে, আমি 50% করে দেবো তোমাদের। ও বললো আমরাও 50% করে দেবো। এই করতে করতে এখন 245% হচ্ছে, মানে চীনের কোনো মাল আমেরিকায় বিক্রি হলে 245% ট্যাক্স দিতে হবে। কে বিক্রি করতে যাবে? চীন এবার অল্টারনেটিভ মার্কেট খুঁজছে। এবার অটোমেটিক্যালি ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা করতে হবে, এছাড়া উপায় নেই। তাহলে তার মাল বিক্রি হবে না। তার মাল বিক্রি না হলে, মানে তার প্রোডাকশান সবার থেকে, পৃথিবীতে সব থেকে বেশি প্রোডাকশান কিছু কিছু ক্ষেত্রে তার, মানে কম দামের জিনিসের, তার জন্য মার্কেট চাই। আমেরিকার মার্কেটটা ক্লোজ হয়ে গেল, তাহলে তাকে অল্টারনেটিভ ভারত ছাড়া আর কোথাও নেই। ভারতের সঙ্গে এবার দহরম মহরম করতে হবে। যে ভারতকে দেখিয়ে ইউনুস আমাদের চমকাচ্ছিল, এখন ইউনুস বুঝতে পারছে না যে আমেরিকা যা করলো তাতে ভারতের উপর কিন্তু খুব বেশি চাপ পড়েনি। আমেরিকা ভারতকে চটায়নি সেইভাবে, সেই অর্থে। কিন্তু চীনের চটে যাওয়ার কথা, যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটু সম্পর্ক স্বাভাবিক, কিন্তু চীনও চটছে না।
কি অদ্ভুত আশ্চর্য, চীনও দেখছে যে না, ভারতের সঙ্গে সম্পর্ক করে আমার মাল বেচতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের যে 27টি দেশ, তারাও দেখছে যে এই যে উল্টাপাল্টা তারিফ, এই তারিফের তো আর তারা তারিফ করতে পারে না, তারা নিন্দাই করেছে, নিন্দা করে তারাও এবার ভারতকে খুঁজছে। ভারতের 150 কোটি প্রায় লোক, 150 কোটি বলছে এই কারণে যে ভারতে কিছু পাঠালে সেই মালটা নেপালেও ঢুকে যাচ্ছে, শ্রীলঙ্কাও ঢুকে যাচ্ছে, আবার বাংলাদেশও স্মাগল হয়ে চলে যাচ্ছে। ফলে এখানে যদি আমাদের চাহিদা থাকে 100 কুইন্টাল, হ্যাঁ, তা মানে আরও 20 কুইন্টাল আমরা চালিয়ে যেতে পারি, আশেপাশে অটোমেটিক্যালি চলে যাবে। তো পাকিস্তানেও স্মাগল হয়ে চলে যাচ্ছে, আফগানিস্তানেও চলে যাচ্ছে। ফলে ভারতের অ্যাকচুয়ালি 150 কোটির মার্কেটটা প্রায় ওটা 170 কোটির মার্কেট হয়ে গেছে। আপনারা এই যুক্তিটা হয়তো এটা বোঝানো যাবে না, খাতা কলমে বোঝানো যাবে না, বা এটা প্রমাণও করা যাবে না, কিন্তু ভেবে দেখুন। আমরা তো বর্ডার, আমার অন্তত স্মাগলিং নিয়ে খবর করতে আমি বহু বর্ডারে গেছি, তেঁতুলিয়া, আমুদিয়া, বাগদা, এদিক থেকে হিলি, অনেক অনেক জায়গায়, অনেক বর্ডারে গেছি, ওদিকে হাসনাবাদ, বসিরহাট, অনেক অনেক এলাকায় আমি ঘুরেছি এবং দেখেছি যে রাতের বেলায় কিভাবে মাল পারাপার হয়। কেউ নেই, ওপারের বিজেপি পয়সা খাচ্ছে, এপারে বিএসএফ পয়সা খাচ্ছে। আগে ছিল বর্ডার সিকিউরিটি বিএসএফ, আর আমাদের বিএসএফ, আর ওদের ছিল কি বিবিজি নাকি যাই হোক ছিল, বিডিআর, তখন বলতো বিডিআর, বাংলাদেশ বর্ডার গার্ড। তা এই এরা এরা পয়সা খেয়ে এই সব। একটা সময় নুনের খুব আকাল হয়েছিল, বাংলাদেশে নুনের খুব দাম হয়ে গেছিল, তখনকার বাজারে 20 টাকা কেজি। আমরা দেখতাম কিভাবে এপার থেকে নুন ওপারে যেত, রে বাবারে, নুন নুন আর নুন। এই যে বরুণের হাট দিয়ে হাসনাবাদের দিকে, ওদিকে রাতের দিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কীভাবে নৌকো নিয়ে পার হয়ে চলে যাচ্ছে। জাস্ট ক্রস করলেই ওপারে যে কালিয়াগঞ্জে গিয়ে নামছে, ওখান থেকে সাতক্ষীরা হয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে। তো এগুলো আমাদের দেখা। যাই হোক, সেই জন্য বলছি যে ভারতের মার্কেট সবাই খুঁজছে, হ্যাঁ, সেখানে ভারতের সঙ্গে এখন ইউনূস ঝগড়া করছে। আমরা সমস্ত বর্ডার বন্ধ করে দিয়েছি, এবার কোথার থেকে মাল পাবি, কোথার থেকে মাল আসবে দেখা যাক। আমাদের স্থলবন্দর সব বন্ধ, ওরা কাউন্টার নাকি করেছে, ওই যে ওই এরোপ্লেন নাকি জাহাজটা দিয়ে কী সব কোথায় আটকাচ্ছে জানি না, ঘোড়ার টিম, ওরা যা বলছে মিথ্যা কথা। ওদের স্থলবন্দরও দরকার হয় না, ওদের আকাশবন্দরও দরকার হয় না, জলবন্দরও দরকার হয় না। বঙ্গোপসাগরে ওদের থেকে বেশি এরিয়া আমাদের, কোথাও কিছু নেই। কিন্তু যাই হোক, সাধারণ মানুষ তো অত বোঝে না, তাদের যা বোঝাচ্ছে তাই বলছে, হ্যাঁ আমরাও হ্যান করে দিয়েছি, ত্যান করে দিয়েছি। এমন অবস্থা বাংলাদেশে যে সত্যি কথা তো বলা যাবে না। যদি বলা হয় যে না, ভারত আমাদের জব্দ করে দিচ্ছে, এটা ইয়ে করছে, তাহলে তো তারপর দিন তার উপর হামলা হবে, তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, সাধারণ মানুষ ছ্যাঁ করবে। মানে বাংলাদেশের লোকেরা তো ধরেই নিয়েছে যে ইউনূস যা করছে, সারা পৃথিবীতে এত ভালো কাজ তাদের জন্য আর কেউ করেনি। মানে এমনকি বঙ্গবন্ধু বাংলাদেশটাকে স্বাধীন করেছে, সেটাও ঠিক কাজ হয়নি। ইউনূস যেটা বলছে এটাই, সে নাকি যেহেতু সে নোবেল পুরস্কার পেয়েছে, কিসে নোবেল পুরস্কার পেয়েছে উপরওয়ালা জানে, যার অর্থনৈতিক জ্ঞান নেই, কী করলে জিনিসের দাম কমবে সেটা তার জ্ঞান নেই, সে জিনিসের দাম বাড়াচ্ছে, জিনিস পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে এখন তো এরপরে তো চাল পাবে না। এখন থেকেই আস্তে 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 জিনিসপত্রের দাম বাড়ছে, অভাব হচ্ছে, জিনিসের দাম বাড়ছে না। এই অবস্থা 3 মাস চললে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ হবে, কিন্তু তবু মানুষ মুখ খুলে কিছু বলতে পারবে না, বললে তার উপর আক্রমণ হবে,
মারধর হবে। সেনাবাহিনী তো কী করবে ওরা নিজেরাই জানে না। একবার ভারতের সঙ্গে লাইন মারছে, একবার রাশিয়াতে যাচ্ছে, একবার ক্রোয়েশিয়ায় চলে যাচ্ছে, একবার সাউথ আফ্রিকাতে যাচ্ছে। এদের এই যে সেনা প্রধান, যিনি কূপটা ঘটালেন, আসল ঘটনাটা যিনি ঘটালেন, তিনি এখন নিজেই মানে বুঝতে পারছেন না কী করবেন। বুঝতে পারছেন না এই কারণে যে একটা ভয় পাচ্ছেন যে সত্যি যদি ভারত আক্রমণ করে, যুদ্ধ যদি সত্যি লাগিয়ে দেয়, তাহলে সে জানে আমার অবস্থা শেষ। হ্যাঁ, যুদ্ধ করার মতো তার ওই দু চারটে ট্যাঙ্ক আর ইয়ে মানে ট্যাঙ্ক তো মানে চালানোর সুযোগ পাবে না। ভারত আক্রমণ করলে তো সুযোগ পাবে না। তাহলে একদিক থেকে আর্টিলারি আর একদিক থেকে উপরের থেকে বিমান, বিমান অ্যাটাক, আর এদিকে মিসাইল, এই এই চারটে জিনিস নিয়ে আক্রমণ করলে তো মানে কয়েক ঘন্টায় বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। কাউন্টার করার তো কোনো প্রশ্নই নেই, একদম একদম শেষ। এই জায়গাটা সম্ভবত চীন চাইছে। চীন কায়দা করে মানে ভারতবর্ষকে এই যুদ্ধটা চাইলে তাহলে ভারতবর্ষ আর একটু দুর্বল হয়ে পড়বে এবং চীনের উপর আরও বেশি নির্ভর হয়ে পড়বে। তখন চীন কায়দা করে ভারত এবং বাংলাদেশ দুজনেরই মাথায় হাত বুলিয়ে ব্যবসাটা করবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনাদের যদি আমার কথা ভালো লাগে আপনারা বিতর্ক করবেন, খারাপ লাগলেও বলবেন। আর একটু যদি সাবস্ক্রাইব করে দেন খুবই ভালো হয়, না হলে যাই হোক, আপনাদের সামনে আসতে পারছি এতেই আমি ধন্য। ধন্য ইউটিউবকে, ধন্য আপনাদের সবাইকে।